স্বাগত চ্যানেল এস এর সাপ্তাহিক অনুষ্ঠান ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড-19 অনুষ্ঠানে। আমি সঙ্গে আছি মোহাম্মদ মাজেদুল হক। শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি। দর্শক, করোনাকালীন সময় দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের সকল বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন ডক্টর আহসান এস মনসুর, ইকোনমিস্ট অ্যান্ড চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক লিমিটেড। আরও আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ডাইরেক্টর, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আরও আছেন এস এম রাশিদুল ইসলাম, জেনারেল সেক্রেটারি, ইকোনমিক রিপোর্টার্স ফ্রম অ্যান্ড সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা। আমি প্রথমে এস এম রাশিদুল ইসলামের কাছে জানতে চাচ্ছি যে করোনাকালীন সময়ে বর্তমান অর্থনৈতিক অবস্থাটা যে অবস্থা বিরাজ করছে, এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এবং এটা যদি আরো এক বছর যদি এটা দীর্ঘস্থায়ী হয় তাহলে আমরা যেদিকে যাব সেখান থেকেও আমাদের পরিত্রাণের উপায়টা কি, একটু প্লিজ এস এম রাশিদুল ইসলাম। গুড ইভিনিং, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সঙ্গে যারা আলোচক আছেন, আমার সম্মানিত দুইজন অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর এবং ডক্টর গোলাম মোয়াজ্জেম, দুজনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মাজেদুল, আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে করোনার কালে আমাদের অর্থনীতি কি অবস্থায় আছে, আমরা জানি যে আমাদের যখন করোনা বাংলাদেশে সেই মার্চের শুরুর দিকে আমাদের প্রথম বাংলাদেশে যখন করোনার রোগী আমরা পেয়েছিলাম, তখন আমাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তারপর আস্তে ধীরে আমাদের ইকোনমি কিন্তু একটা আতঙ্কের মধ্যে চলে গিয়েছিল। এখন যদিও আমরা কিছুটা রিকভারি করছি, কিন্তু আপনি জানেন যে আমাদের প্রচুর মানুষ জবলেস হয়েছে। ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান যেগুলো, এখানে বেশি তাদের ওখানে বেশি আঘাতটা লেগেছে। এই কারণে আমাদের প্রচুর মানুষ কিন্তু এখন জবলেস। আমাদের মূল চ্যালেঞ্জটা হলো এই জবলেস যারা কর্মসংস্থান হারিয়েছে, যারা কর্ম হারিয়েছে তাদেরকে কর্মে ফিরিয়ে আনাটা হচ্ছে আমাদের এখন মূল চ্যালেঞ্জ। আমি মনে করি যে আমাদের ইকোনমি, আমাদের অনেকেই বলছেন যে ইকোনমি কিছুটা রিকভারি শুরু করেছে। আমরা দেখছি আমাদের রেমিটেন্স আয় বা রপ্তানি আয়ের যদি আমরা পরিসংখ্যান দেখি, সেখানে আমরা বুঝছি যে আমাদের ইকোনমি কিছুটা রিকভারি করছে। বাট আমাদের রপ্তানি আয় বা রেমিটেন্স আয় যে পরিসংখ্যান আমরা দেখছি জুলাই মাসে, সেটা কিন্তু আরো 2-3 মাস আমাদের ওয়েট করতে হবে যে অ্যাকচুয়াল চিত্রটা কি সেটা পাওয়ার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা আমরা জার্নালিস্ট হিসাবে আমরা যেটা দেখি, যে আমাদের যারা জব হারিয়েছে তাদেরকে যদি কুইক আমরা জবে ফিরিয়ে আনতে চাই, তাহলে কিন্তু আমাদের যে এসএমই সেক্টর, যেটা মানে ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান যেগুলো, এইগুলোকে আগে রিভাইভ করতে হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের গভর্নমেন্ট যে প্রণোদনা প্যাকেজ যেটি ঘোষণা করেছে, আপনি জানেন যে এসএমই সেক্টরের জন্য 20,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজটি ঘোষণা করাটা আমি মনে করি যে খুব ভালো ছিল, উদ্যোগটা ভালো ছিল, কিন্তু এটির ইমপ্লিমেন্টেশনটা কিন্তু সেই সাকসেসফুলি হচ্ছে না। আপনি জানেন যে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হলো মাত্র 1500 কোটি টাকার ডিসবার্সমেন্ট হয়েছে এসএমই কটেজ যে প্রণোদনা প্যাকেজের যে লোনটি ছিল। পাশাপাশি আরেকটি বলি, আমাদের কৃষি খাতের জন্য 5,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ছিল, সেখানেও কিন্তু ডিসবার্সমেন্টের ইয়েটা খুবই কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে কর্মহীন যারা, তাদেরকে কর্মে ফিরিয়ে আনাটা এখন বড় চ্যালেঞ্জ। এটা যদি আমরা দ্রুত তাদেরকে কর্মে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের কিন্তু এই যে করোনার কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমাদের ইকোনমি যে একটা শটডাউনের মধ্যে চলে গেছে, সেটাকে রিভাইভ করা সম্ভব হবে। আমি আপনার কাছে ফিরে আসবো। আমি একটু গোলাম মোয়াজ্জেম স্যারের কাছে জানতে চাচ্ছি যে করোনাকালীন সময়ে আমার এসএমই সেক্টরে লোন ডিসবার্সমেন্টটা আমি এত ভালোভাবে আমার হচ্ছে না, এবং এটা খুব বলতে গেলে খুবই নগণ্য। আমি গোলাম মোয়াজ্জেম স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার আমি কোন ওয়ে অবলম্বন করতে হবে আমাকে, কারণ আমার কিন্তু এসএমই সেক্টরে একদমই আমি ডেভেলপমেন্টে যেতে পারিনি। আমার যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, হ্যাঁ, সেটা একটু বলবেন কি স্যার, প্লিজ? ধন্যবাদ। সরকারের আসলে স্টিমুলাস প্যাকেজ গুলো আপনি দেখবেন যে এগুলো আসলে ঋণ নির্ভর স্টিমুলাস প্যাকেজ, যদিও এখানে সরকার সাবসিডি দিচ্ছেন যাতে তারা স্বল্প সুদে এই ঋণগুলো বিভিন্ন যারা এফেক্টেড হয়েছেন খাত তাদের মধ্যে বিতরণ করা যায়। তো এসএমই একটা গুরুত্বপূর্ণ
টার্গেট গ্রুপ এর ভিতরে, যেটা রাশিদুল হাসান একটু আগে বলছিলেন যে 20,000 কোটি টাকার যে ঋণ প্যাকেজ, এটা সরাসরি এমন না যে এটি অনুদান আকারে অথবা এককালীন সহায়তা আকারে দেওয়া হচ্ছে, তা কিন্তু না, এটা ঋণ আকারে দেবার বিষয়। ফলে ব্যাংকগুলো তাদের নিজেদের যে ঋণ বিতরণ কর্মসূচি তার অংশ হিসেবেই আসলে এটি এসএমই খাতের ভিতরে বিতরণের উদ্দেশ্যে চিন্তা করা হয়েছে। তো সেই জায়গাটিতে যেটি রাশিদুল হাসান বলছিলেন যে 20,000 কোটি টাকার মধ্যে মাত্র 1200 কোটি টাকার এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে, যেটি আসলে মোটেও সন্তোষজনক না। এবং এক্ষেত্রে যেটি ব্যাংকগুলোর দুশ্চিন্তা ছিল যে এই ঋণগুলো এই ধরনের এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত এসএমই রয়েছে তাদের ভিতরে বিতরণ হলে সেখান থেকে ঋণ পুনরুদ্ধার বা ঋণ পেমেন্ট বা রিপেমেন্টে এই ধরনের এন্টারপ্রাইজ গুলো ঠিক মতো করতে পারবে কিনা আগামী দিনে, এটি হচ্ছে তাদের একটা বড় দুশ্চিন্তা। তারা হয়তো ঋণ দেবার জন্য প্রস্তুত আছেন, কিন্তু ঋণ নিয়ে তারা বিনিয়োগ করে ব্যবসা করে আবার ফেরত দিতে পারবেন কিনা। এবং এই দুশ্চিন্তার কারণটি হলো এ কারণেই যে একজন ব্যবসায়ীকে এখন ঋণ দিয়ে তিনি যে এটি বিনিয়োগ করবেন এবং উৎপাদিত পণ্য যে বাজারে নেওয়ার পরে সেটি বিক্রি হবে, সেই নিশ্চয়তা কিন্তু এখনো তৈরি হয়নি। সাধারণ মানুষ বা যারা ভোক্তা, যারা এই সমস্ত পণ্য ব্যবহার করেন, তারা কিন্তু এখনো বাজারে সেরকম যাচ্ছেন না, এখনো সেভাবে ক্রয় করছেন না, এখনো কিন্তু তারা জরুরি কিছু কেনা বেচার ভিতরেই তারা বা মধ্যেই তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন। যদি তাই হয় তাহলে কিন্তু ঋণ নিয়ে তারা কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবেন না। সেই ঝুঁকিটির কারণে ব্যাংকগুলো ঋণ দিতে চাচ্ছিল না, এবং সে কারণেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে এসছে। কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে এসে একটি গ্যারান্টি ফান্ড করেছে। আপনি জানবেন যে কেন্দ্রীয় ব্যাংক একটি এসএমই ঋণগুলো যাতে উৎসাহিত করা হয়, দেওয়া হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকটি গ্যারান্টিড ফান্ড করা হয়েছে 2,000 কোটি টাকা, যাতে এখানে 2% পর্যন্ত যাতে গ্যারান্টি তারা ব্যাংকগুলো দিতে পারে এই ঝুঁকির বিপরীতে। কিন্তু তার বিপরীতেও আমরা এখন পর্যন্ত খুব উল্লেখযোগ্য হারে ঋণ বিতরণ দেখছি না। সেই জায়গাটিতে আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে ব্যাংকগুলোর সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করা, এবং সবচেয়ে বেশি উচিত হবে সব ধরনের ব্যাংকের কাছে না গিয়ে যারা এসএমই স্পেশালাইজড ব্যাংক, আমরা জানি যে ব্র্যাক ব্যাংক একটি স্পেশালাইজড ব্যাংক যারা এসএমই খাতে সবচেয়ে বড় ঋণ বাংলাদেশে দিয়ে থাকে, ঠিক একইভাবে ডাচ বাংলা ব্যাংক অথবা অন্য যাদের এসএমই প্রোফাইলটা পোর্টফোলিওটা বড়, সেই সমস্ত ব্যাংকগুলোর মাধ্যমে যদি অধিক পরিমাণে ঋণ বিতরণ করা যায়, কেননা এই ধরনের ব্যাংকগুলোর আসলে ক্লায়েন্ট সম্পর্কে তাদের ধারণা আছে, তাদের ঝুঁকি সম্পর্কে তাদের একটা অবস্থান রয়েছে। সুতরাং সেই জায়গাটি আমাদের কাছে মনে হয় আমরা মনে হয় এসএমই খাতের একটা সেকেন্ড এই ক্ষেত্রে যদি আমরা, আমার কাছে মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংক যদি বিশেষায়িত যে এসএমই ব্যাংকিং যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তাদের মাধ্যমে যদি ঋণ বিতরণটি যদি বাড়ানোর চেষ্টা করেন এবং প্রয়োজন বোধে তাদেরকে আরো বেশি পরিমাণে ঋণ দেবার বিষয়টি যদি নিশ্চিত করেন, তাহলে হয়তো আরো অধিক পরিমাণে বিতরণ আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো। জি, থ্যাংক ইউ। আমি একটু আহসান মনসুর স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার আপনি তো যেহেতু গোলাম মোয়াজ্জেম স্যার বললো যে এসএমই ফোকাস ব্যাংকগুলো এখন এগিয়ে আসতে হবে, সে তার ভিতরে ব্র্যাক ব্যাংক একটা, আপনি তো ব্র্যাক ব্যাংকের এখন চেয়ারম্যান, তা আপনার দৃষ্টিকোণ থেকে স্যার আপনারা কিভাবে পলিসি গুলো অ্যাডপ্ট করতেছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এখন যে মানিটারি পলিসি যেটা হাতে নেওয়া হয়েছে সেই মানিটারি পলিসি, এক্সপেনশনারি মানিটারি পলিসি আদৌ মানে আমাদের কি সামনে আবার রিভাইজ করা প্রয়োজন আছে কিনা, এবং এই পলিসি দিয়ে কি আমরা এক বছর ওয়ান ফিসকাল ইয়ার কি আমরা আগাতে পারবো কিনা স্যার, একটু কাইন্ডলি স্যার প্লিজ। আপনি দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে যেটা গোলাম মোয়াজ্জেম সুন্দরভাবেই বলেছেন যে এসএমই খাতের বেশ অনেকগুলো সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো দূর করতে হলে ব্যাংকিং খাতের যারা প্রতিনিধি, সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একসাথেই করতে পারে সরকারের প্রতিনিধি হিসাবে। এবং আমি মনে করি যে এসএমইদের কিছু যারা তাদের পক্ষ হয়ে যারা কিছু বলতে পারেন তাদেরকে নিয়ে একটা ট্রাইপারট্রাইট একটা যদি গ্রুপ করা হয়, এবং তাদের মূল লক্ষ্যটা হবে যে কিভাবে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করে যত তাড়াতাড়ি সম্ভব এসএমই খাতে ঋণগুলো দেওয়া যায়। এখন প্রতিবন্ধকতার মধ্যে প্রথম যেটা সমস্যাটা সেটা সরকারি সৃষ্টি করেছে, সেটা হচ্ছে 9% একটা ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে, এবং ব্যাংকিং খাতের যারাই সংশ্লিষ্ট তারাই বলছে যে 9% হয়তো ব্যাংকিং খাত বড় বড় যারা বড়োয়ার, যারা 100 কোটি 50 কোটি বা 1000 কোটি টাকা বড় করে এক একটা ব্যাংক থেকে, তাদের জন্য এটা কোনো তেমন সমস্যা হবে না, তারা 9% সুদে সেখানে দিতে পারবে। কিন্তু এসএমই ক্ষেত্রে যেখানে তারা বড় করে 20 লাখ 30 লাখ 10 লাখ 5 লাখ,
সেখানে ম্যানেজমেন্ট কস্ট, রিস্ক প্রোফাইল ইত্যাদি অনেক বেশি রিস্কি হয়ে যাবে ব্যাংকের জন্য। এবং সেই ক্ষেত্রে অন্তত পক্ষে আরো 5% মতো, 4 থেকে 5% মতো স্প্রেড যদি মানে সুদের হারটাকে যদি আর একটু বাড়ানো যেত, তাহলে খুব দ্রুতই এই অর্থগুলোকে এসএবি খাতে পৌঁছে দেওয়া যেত। তো এই সমস্যাটা এখনো আটকে আছে। প্রাথমিকভাবে আমি বলবো যে এটা একটা রাজনৈতিক সমস্যা, বা একটা যে জিনিসটা খুব উচ্চ পর্যায়ে থেকে এসেছে বলে সেন্ট্রাল ব্যাংকের কেউ এটাকে ধরতেও চাচ্ছে না, কিন্তু তারা খুব ভালো করেই জানে যে 9% যতদিন থাকবে এসএমই খাত তেমন কোনো বড় রকমের ঋণ ব্যাংকিং খাত থেকে পাবে না। এবং এটা শুধু এসএমই খাতের জন্য নয়, ছোট কটেজ এবং মাইক্রো এন্টারপ্রাইজের জন্য সেন্ট্রাল ব্যাংকের যে প্ল্যান ছিল যে ই খাতগুলোর মাধ্যমে, মানে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন গুলোর মাধ্যমে, বা তারপরে যেটাকে বলা হয় বিভিন্ন স্পেশালাইজড অর্গানাইজেশন, তাদের মাধ্যমে যে ঋণগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু 9% কিন্তু তারা দিতে পারবে না। তারাও কিন্তু একই কথাই বলছে। পিকেএসপি, পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশন, তারাও কিন্তু বলছে যে আমরা কিন্তু 9% পারবো না, 9% ক্যাপটা উঠাতে হবে। তো এখানে সরকারকে অনমনীয় হলে পরে আমার মনে হয় যে মাথা ব্যথা দূর করতে যে মাথা কাটার সমতুল্যই হবে। স্যার, আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি যে এখন তো আমার যে মনিটারি পলিসিটি করা হয়েছে তার উদ্দেশ্য ইনজেক্ট চিপার মানি, কারেন্ট অ্যাকাউন্ট ন্যারোইং, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এই সমস্ত এমপ্লয়মেন্ট জেনারেশনের, মানে এটা কতটুকুনি আমরা মানে করতে পারবো? এক্সপেনশন মনিটারি পলিসির মাধ্যম দিয়ে কি আমরা আদৌ আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো কিনা স্যার, একটু প্লিজ বলবেন। দেখুন, মনিটারি পলিসি হচ্ছে ব্রডার একটা কনটেক্সট, ব্রডার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যেখানে ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ পেতে সুবিধা হবে। এটা একটা জিনিস। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি পলিসি ঘোষণা করা হয়েছে সেটা যুক্তিসঙ্গত এবং সেটা সঠিক বাস্তবায়ন করতে পারলে ভালো হবে। আপনি যে প্রশ্নটা করেছিলেন আগে যে 1 বছরের জন্য এটা করাটাকে ঠিক কিনা, 1 বছরের জন্য এটা ইন্ডিকেটিভ হিসেবে থাকতে পারে, কিন্তু মনিটারি পলিসি বর্তমানে যে প্রেক্ষাপট, যেভাবে পরিবর্তনশীল জগৎ এবং বাংলাদেশ, এই কনটেক্সটে মনিটারি পলিসিটাকে খুব ঘন ঘন রিভিউ করতে হবে। আমি যেটা সাজেস্ট করেছি বাংলাদেশ ব্যাংকে সেটা হচ্ছে 3 মাস পর পর এটাকে রিভিউ করতে হবে এবং 6 মাস মধ্যেই এটাকে হয়তো আবার নতুন করে রিকাস্ট করার প্রয়োজন হবে। কাজেই এটাকে কন্টিনিউয়াস একটা মনিটারি পলিসি হিসাবে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের দেখা উচিত এই পর্যায়ে। তবে এটা সত্যি কথা যে মনিটারি পলিসি যাই করি না কেন, এসএবি খাতে লোন দিতে হলে যে সমস্যাটার কথা আমি বললাম ওটা দূর না করলে কিন্তু মনিটারি পলিসি চেঞ্জ করে কিন্তু এসএমই খাতকে আমরা উদ্ধার করতে পারবো না। জি, থ্যাংক ইউ স্যার। আমি একটু গোলাম মোয়াজ্জেম স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার আমার তো ক্রেডিট প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো আমরা মানে এক্সপেক্টেড লেভেলে আমরা এখনো পৌঁছাতে পারিনি, তাহলে এটা আমাদের জন্য মনে হচ্ছে একটা মানে বাধা হয়ে দাঁড়াবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তা আমার মনিটারি পলিসিতে এবার প্রোগ্রামে নেওয়া হয়েছে যে 14% প্লাস আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ। আপনি কি মনে করেন আমি কি 14% যে আমার কোভিড সিচুয়েশনের কারণে ইকোনমিক যে সিচুয়েশন যে এখন বিরাজ করতেছে, আমি কি 14% প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কি আমি অর্জন করতে পারবো কিনা, এবং অর্জন করতে হলে আমাকে কোন কোন স্টেপ গুলো আমাকে হাতে নিতে হবে, আপনি কি মনে করেন স্যার, প্লিজ? হ্যালো মোয়াজ্জেম স্যার, শুনছেন? হ্যালো 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 হ্যাঁ, আমি একটু ফিরে যাই। আমি আহসান এস মনসুর স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে স্যার, যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, এই ক্রেডিট গ্রোথের যে প্রজেকশন আমার করা হচ্ছে, বিগত বছরগুলোতে আমরা ওইভাবে অ্যাটেন্ড করতে পারিনি। এই এখন করোনাকালীন সময়ে কি আমরা ওই 14% টার্গেট রেখে কি আমরা আগাতে পারবো কিনা, এবং আমার যদি 14% ক্রেডিট গ্রোথ যদি আমার প্রাইভেট সেক্টরে অর্জন করতে হয়, তাহলে আমার কোন কোন সেক্টর গুলোতে মানে কোন কোন বিষয়গুলোকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে স্যার, প্লিজ? মনসুর স্যার, প্লিজ। বছর ব্যাপক পরিমাণে ইন্টারেস্ট মনিটরিয়াম দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ ইন্টারেস্ট শোধ করছে না, কিন্তু ব্যাংকগুলো কি করছে, ব্যাংকগুলো সেই ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা সেটা প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে যোগ করে দিচ্ছে। ফলে আমার যদি 100 টাকা লোন নিয়ে থাকি, আমার যদি ইন্টারেস্ট না দেই তাহলে এটা 109 টাকা হয়ে যাবে বছর শেষে। 9% গ্রোথ কিন্তু ওইখান থেকেই আসবে।
কাজেই আমাকে বুঝতে হবে যে এই বছরের কিন্তু ক্রেডিট গ্রোথ একটা আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড হবে, বিকজ অফ আমি ইন্টারেস্টটা কিন্তু পে করছি না বেশিরভাগ ক্লায়েন্টই। কাজেই এই মরিটোরিয়াম হওয়ার কারণে অটোমেটিক্যালি 9% প্রবৃদ্ধি সেখান থেকেই আসবে। আর বাকিটা যদি আমরা এই যেটাকে বলা হয় এই প্রণোদনা প্যাকেজটাকে যদি বাস্তবায়ন করা হয়, সেখান থেকে একটা বড় রকমের প্রবৃদ্ধি হতে পারে। সেটা ডিপেন্ড করে এখনো সাকসেসফুলি করা হবে কিনা বাস্তবায়ন। তৃতীয়ত যেটা হচ্ছে মনিটারি পলিসি ইজিং এর কারণে ইত্যাদি কারণে স্বাভাবিক প্রক্রিয়াতে কিছু লেন্ডিং কার্যক্রম হবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে 14% আমরা অতিক্রম করতে পারবো, কিন্তু আসলে কিন্তু 14% ব্যবহার হবে না, এর মধ্যে 9%ই হবে ইন্টারেস্ট মনিটোরিয়াম টাইপের জিনিস, যেটা মানে অলমোস্ট বাধ্যতামূলক। এখানে কিন্তু কোনো লিকুইডিটি ওই কোম্পানির কাছে যাচ্ছে না, শুধু অ্যাকাউন্টিং এর মাধ্যমে কিন্তু অনেক বেড়ে যাবে ঋণের পরিমাণ। কারণ যেহেতু মানুষ ঋণ শোধ করছে না, সে ইন্টারেস্টটাকেও সহকারে তার ডেটটা বেড়ে যাচ্ছে, কাজে দেখা যাবে যে তার নতুন ডেট ক্রিয়েশন তার জন্য অনেক বেশি হবে অন্যান্য বছরের চাইতে, কিন্তু আসলে কিন্তু প্রকৃত অর্থ কিন্তু সেখানে ঢুকবে না। কাজেই এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে। জি, থ্যাংক ইউ স্যার। আমি একটু রাশিদুল হাসান স্যার, রাশিদুল ইসলামের কাছে জানতে চাচ্ছি যে স্যার আমাদের তো এখন ট্যাক্স ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, কারণ আমার কোভিড আমার বিগত লাস্ট ফিসক্যাল ইয়ারে আমার কিন্তু ট্যাক্স টার্গেটটা অনেক কমাই দেওয়া হয়েছিল, হয়তো 25,000 কোটি টাকা মতন। এখন এই ফিসক্যালে যে টার্গেট করা হয়েছে এবং বাজেট ডেফিসিট বাজেট ডেফিসিটও বাড়তেছে, প্রায় 6% এর কাছাকাছি চলে গেছে। তা আমরা এখন কিভাবে অ্যাড্রেস করতে পারি ট্যাক্স ম্যানেজমেন্টটাকে? স্যার আপনি তো বহুদিন ধরেই এই বিষয়ে রিপোর্ট করেছেন, এই জন্য একটু প্লিজ। থ্যাংক ইউ মাজেদুল। দেখুন মাজেদুল, যে এই কোভিড ক্রাইসিসের মধ্যে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার ট্যাক্স রেভিনিউ কালেকশন করা। আপনি কিন্তু এখন জোর জবরদস্তি করে কিন্তু এখন আর ট্যাক্স কালেকশন করতে পারবেন না, কারণ এখন আপনার ব্যবসা যেহেতু আমাদের একদম মন্দা যাচ্ছে, আমাদের সবার আয় কমে গেছে, সেখানে আপনার ট্যাক্স রেভিনিউ কালেকশনটা বাড়ানো কিন্তু চ্যালেঞ্জিং। আবার আপনি অন্যদিকে যদি দেখেন যে আমাদের হেলথ সেক্টর বা কৃষি সেক্টরে আমরা কিন্তু আবার বাজেটে বরাদ্দ বাড়িয়েছি, এইসব জায়গায় আমাদের এখন অনেক বেশি খরচ করতে হবে। আমি একেবারে আমাদের হাসান মনসুর স্যার উনি অনেকদিন যাবতে আমাদের রাজস্ব সংস্কার নিয়ে উনি কাজ করেছেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক এবং আমরা খুব কয়েক বছর যাবত দেখছি যে আমাদের যেখানে ব্যাপক ভিত্তিক সংস্কার দরকার ছিল সেটা একেবারে হয়নি। স্যার আমার সাথে হয়তো একমত হবেন। তবে আমি একেবারে ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি নতুন এখানে কোনো মেকানিজম হঠাৎ করে এখানে আনতে পারবেন না। তো যেটা করতে হবে যে আমাদের মাঠ পর্যায়ে মনিটরিং বাড়াতে হবে। আরেকটা হচ্ছে যে যেখানে যেখানে ভ্যাট ফাঁকি হচ্ছে ওই জায়গাটা আপনাকে একটু বন্ধ করতে হবে। এটা ছাড়া আরেকটা বিষয় হলো যে আমাদের যে গুড গভর্নেন্স, যেটা আমরা যে রেগুলেটরি যে গভর্নেন্সের কথা বলি, ওই জায়গাটাতে আমাদের বেটার করতে হবে। এছাড়া আপনি এখানে কিন্তু বিরাট কিছু আর এখানে করার এরকম সুযোগও নাই আর কি। আর মূল বিষয়টা হলো আরেকটা হচ্ছে যে আমাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানের ভিতরে যদি আমরা সমন্বয়টা বাড়াতে পারি, আমাদের যদি ডিজিটালাইজড করতে পারি, তাহলে হয়তো আমরা এখন কিছুটা আপনার রেভিনিউ কালেকশনটা বাড়াতে পারবো। এর বাইরে আসলে খুব এখন ম্যাজিক কিছু করার হয়তো সুযোগ নাই। তবে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি হাসান মনসুর স্যারকে আমি একটি প্রশ্ন, হ্যাঁ আমি একজন জার্নালিস্ট ছাড়, আমি মনে করছিলাম যে আপনাদের দুইজনকে একটু জানতে চাচ্ছি। আমি গতকালই মনে হয় আমাদের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান উনি একটি আর্টিকেল লিখেছেন, ওখানেই আমি দেখলাম যে আমাদের করোনার মধ্যে কিন্তু আপনি দেখেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আমাদের আয় কমেছে। হ্যাঁ, ডেফিনেটলি আয় কমেছে। এর মধ্যে আপনি দেখেন আমাদের যে বিশেষ করে যে মাথাপিছু আয় যেটা আমাদেরকে প্রকাশ করা হলো, সেখানে $2,000 পার হয়ে গেছে। তারপরে আমাদের প্রবৃদ্ধির কথা যদি বলেন, এইটা আমাদের অনেক ইকোনমিস্ট, অনেক এক্সপার্ট যাদের সাথে আমরা কথা বলছি, তারা সংশয় প্রকাশ করছে। তো আপনার গতকালই একটা প্রেস কনফারেন্সে আপনার বিবিএস এর ওনারা যেটা বলছেন যে এটা আসলে মার্চ পর্যন্ত আমরা আমাদের হিসাবে করেছি। বাট আপনি যদি দেখেন যে আমাদের যে ইকোনমি যে সাপ্লাই সাইড, যে যখন আছে ডিসেম্বরের আগে থেকে যখন চীনে করোনার বিষয়টা আসলো, তখন থেকে কিন্তু সাপ্লাই সাইড কিন্তু একটু দুর্বল হয়ে যাচ্ছে। এইটা আমি একজন জার্নালিস্ট হিসাবে দীর্ঘদিন ইকোনমিক জার্নালিজম করছি, আমারও একটু সংশয়। বাট আপনারা এটা নিয়ে অনেক কিছু জানেন, আপনি যদি একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করছেন যে আসলে আমাদের পরিসংখ্যান গুলো কি ঠিকঠাক আছে কিনা, বা আমরা এটা কেন এরকম ভাবে আমরা করছি। থ্যাংক ইউ। দেখুন না, বাংলা পরিসংখ্যান ব্যুরো নিয়ে বিতর্ক অনেকদিন ধরে চলছে, এবং যে পরিসংখ্যান আমরা দেওয়া হচ্ছে অফিসিয়ালি,
এটা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই, কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে আমাদের প্রফেশনাল হিসেবে আমাদেরকে কষ্ট লাগে, কারণ এটা আসলে বাস্তবসম্মত হচ্ছে না। শুধু আজকে এবারের না, আগের গুলোও নিয়েও প্রশ্ন উঠেছে। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশের যে অর্থনীতি যেটা আমরা দেখেছিলাম সেটা কোভিড এর আগেই কিন্তু দুর্বল হয়ে গেছিল, সেটা কিন্তু 8% হতো না কোনোভাবেই এই বছর। আমাদের ধারণা ছিল সেটাই হয়তো 5.2%। বিশেষ করে রপ্তানি এবং আমাদের রেভিনিউ কালেকশন দুইটাই কিন্তু শুরু থেকেই, মানে লাস্ট ফিসক্যালের শুরু থেকেই কিন্তু খারাপ অবস্থায় ছিল। রপ্তানি, আমদানি, রাজস্ব তিনটেই নিম্নমুখী ছিল, এবং কোভিড এর পরে সেটা আরো বিশাল পতন হয়েছে। কাজে আমি যেটা মনে করি যে আমাদের হয়তো প্রকৃত প্রবৃদ্ধি হয়তো 1 থেকে 2% মতো বা 3% বেশি হতেই পারে না এই প্রেক্ষাপটে। কাজে আশা করব, কালকেও আমি মাননীয় আমাদের পরিকল্পনা মন্ত্রীকে বলেছিলাম দুটো জিনিস আপনারা করুন। একটা হচ্ছে আমাদের পরিসংখ্যান ব্যুরোকে স্বাধীনভাবে কাজ করতে দেন, সরকারের অনুমতি সাপেক্ষে যেন কোনো স্ট্যাটিস্টিক্স প্রকাশ করতে না হয়, কারণ সরকারের এমন কোনো দিব্যজ্ঞান নাই মন্ত্রী মহোদয় বা অন্যদের যে তারা ওটাকে ভেরিফাই করতে পারেন। এটা একটা টেকনিক্যাল জিনিস, এটা ওনারাই ভেরিফাই করবেন, ওনারাই ওনার দায়িত্ব বহন করবেন, অ্যাকাউন্টেবিলিটি তাদের সাথেই থাকবে, তাদেরকেই ডিফেন্ড করতে হবে। এখানে রাজনীতিকীকরণ যেন না হয়। বাংলাদেশে হেডলাইন প্রবৃদ্ধিটাকে নিয়ে রাজনীতিকীকরণ বেশ অনেক বছর ধরেই হয়েছে এবং এখনো সেটা ক্রমবর্ধমান আমি মনে করি। পৃথিবীর কোনো দেশে এই বছর পজিটিভ মানে 5% বা 8% প্রবৃদ্ধি যেটা বাংলাদেশ বলছে, এটা পৃথিবীর কোনো দেশে এই বছর হবে না। তো এই অবাস্তব জিনিসগুলোকে কেন আমরা প্রোপাগেট করছি সেটা নিয়ে অবশ্যই আমরা সরকারকে প্রশ্ন করছি, আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরছি, যাতে সরকারের এই বিষয়ে বোধোদয় হয়। আমি মনে করি যে যেখানে আমাদের বিশাল গ্যাপ রয়ে গেছে, মানে মেইন স্ট্রিটের সাথে এবং সরকারের যে তথ্য, এ দুটো কিন্তু মিলছে না। একটা রিক্সাওয়ালার রোজগার, একটা দোকানদারের রোজগার, একটা চাকরিজীবীর রোজগার, তার সাথে এই মাথা পিছু আয় যে বাড়ছে ডলারে, এই তথ্যকে কিন্তু আমরা একীভূত করতে পারছি না। এটার সাথে আবার যোগ হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন ইস্যু, যে কারণে এই পার্থক্যটা আরো বেশি হয়ে যাচ্ছে। রাস্তার লোকের কাছে ইনকামটা অনেক কমে গেছে। হয়তো কিছু লোক বড় লোক হতে পারে, সেটা অস্বীকার করব না, তারা তো সুযোগের সময় বড় লোক হতেই পারে, কিন্তু স্বাভাবিকভাবে অন অ্যাভারেজ আমাদের কিন্তু জাতীয় আয় বা মাথা পিছু আয় বড় রকমের কোনো প্রবৃদ্ধি এই পরিবেশে হওয়া সম্ভব নয় বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। আমি আহসান মনসুর স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে সুযোগ সন্ধানী লোক সবসময় থাকবে এবং যুগে যুগে ছিল এবং এখনো থাকবে। হয়তো ওনাদের কারণেই হয়তো মাথাপিছু আয়টা আমাদের বেড়ে গেছে। যাই হোক, আমি একটু গোলাম মোয়াজ্জেম স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার এখন যে আনএমপ্লয়মেন্ট জেনারেশন আমরা করতে পারতেছি কিনা, আমরা ওইভাবে মানে আমাদের টার্গেট অনুযায়ী করতে পারতেছি না, কারণ এখানে কোভিড আসার পরে নন ফর্মাল সেক্টরে মানে বেকারত্বর পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ছে, গরিবের পভার্টির সংখ্যা বাড়ছে, পভার্টির বাড়তেছে, এবং সানেম বলছে এবং সিপিডিও বলেছে, স্যার আপনাদের সেন্টার ফর পলিসি ডায়ালগও বলেছে 40% কাছাকাছি, 35% কাছাকাছি, এবং অনেক লোক মানে গরিব হয়ে গেছে, নতুন গরিব হয়ে গেছে। এখন স্যার এই অ্যাড্রেস গুলো চ্যালেঞ্জ করার জন্য স্যার সরকারকে কোন কোন দিক নির্দেশনা মানে মেনে চলা উচিত এখন এই কোভিড সিচুয়েশনকে কেন্দ্র করে? স্যার না, এই বাস্তবতাটা বাংলাদেশেরই শুধু না, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার এই বাস্তবতাটা বিশ্বব্যাপী বাস্তবতা যে বেকারত্ব বাড়ছে, এবং এটার সবচেয়ে বড় যে জায়গাটি এটার সলিউশনের ক্ষেত্রে, সেটা হলো যে যত বেশি আসলে দেশের ভিতরে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং যত বেশি তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, ততই আসলে আমরা এই বেকারত্বটা কমিয়ে আনতে পারবো। কিন্তু এটা মনে রাখা দরকার যে এটি খুব সহজভাবে এই জায়গাটিতে পৌঁছানো যাবে না। এর মাঝখানে একটা বড় সময় যাবে যখন আসলে দেশে কাজের সুযোগ সৃষ্টিটি খুবই কষ্টকর হবে, কেননা মানুষের হাতে এখন পয়সা নেই, মানুষ এখন নতুন কিছু ক্রয় করার ক্ষেত্রেও সীমিত থাকছে। সুতরাং শিল্প উৎপাদনে যারা রয়েছেন, শিল্প খাতে যারা রয়েছেন, তারাও কিন্তু এখন অনেক বেশি উৎপাদন করতে পারছেন না, এবং না করার কারণে সেখানে যে কাজের সুযোগ সৃষ্টি হবে সেটাও কিন্তু পর্যাপ্তভাবে এখন সুযোগ সৃষ্টির সুযোগ নাই। এবং আমরা যে রপ্তানিমুখী খাতগুলোর কথা বলি, সেখানেও কিন্তু বৈশ্বিক পর্যায়েও কিন্তু আমাদের পণ্যের চাহিদা কিন্তু ওইভাবে বাড়ছে না।
ফলে সেখানেও কিন্তু আমরা যত বেশি শিল্প খাতে উৎপাদন চাচ্ছি ওখানেও অত উৎপাদন হচ্ছে না, ফলে সেখানেও কিন্তু কাজের সুযোগ সেভাবে বাড়বে না, সেটা কিন্তু স্বাভাবিক। ফলে আমাদের দেশের ভিতরে একটা অভ্যন্তরস্থ একটা সলিউশন আমাদের খুঁজতে হবে। উপরন্তু তার সাথে বলে রাখা দরকার যে বাইরে থেকেও প্রচুর পরিমাণ বাংলাদেশি দেশে চলে আসছে। বিভিন্ন হিসেবে বলা হচ্ছে 2 লক্ষ থেকে 3 লক্ষ বাংলাদেশি যারা বিভিন্ন দেশে কর্মরত তারাও ফিরে আসছে। ফলে দেশে এখন একটা বড় রকমের জনগোষ্ঠী রয়েছে যারা আসলে কাজহীন অবস্থায় রয়েছেন। এক্ষেত্রে সুযোগ কোন কোন জায়গাগুলোতে? সুযোগের ক্ষেত্রে একটি হতে পারে কৃষি খাত নির্ভর যে কার্যক্রম চলছে সরকারের, কৃষি যেহেতু ভালো করছে সুতরাং কৃষিতে আমরা এই সুযোগটি দেখতে পারি। কিভাবে রাখতে পারি? একটি হচ্ছে সনাতনী যে কৃষিগুলো চলছে, খাদ্যশস্য ভিত্তিক যে কৃষি, সেগুলোকে আরো কিছুটা বিস্তৃত করা যায় কিনা। আমরা জানি যে কৃষিটির সব জায়গায় এই সুযোগ নেই, কিন্তু আমরা এমন কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু এখনো প্রচুর পরিমাণে পতিত জমি রয়েছে, যেমন সিলেট অঞ্চল বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সেগুলোতে কিন্তু প্রচুর পতিত জমি রয়েছে। সেই জায়গাগুলোতে কৃষি কার্যক্রম বাড়ানো যায় কিনা, এক। 2 হলো কৃষির ভিতরেও আমরা রপ্তানিমুখী কৃষি পণ্য উৎপাদন করতে পারি কিনা, এমন ধরনের পণ্য যেগুলো উৎপাদন করে আমরা রপ্তানি করতে পারি, ওরকম ধরনের কৃষি পণ্য আমরা এই সময়কালে উৎপাদনের দিকে কিছু সহজভাবে ট্রেনিং দেওয়া, অনলাইন ভিত্তিক ট্রেনিং দেওয়া, বা গ্রাম পর্যায়ে কৃষি পর্যায়ে যারা জড়িত হতে চাচ্ছেন তাদের জন্য ট্রেনিং দিয়ে যদি এই ধরনের কৃষিতে বিনিয়োগ বাড়াতে পারি, এবং সরকারের যেহেতু স্টিমুলাস প্যাকেজ রয়েছে, একটি স্বাভাবিক 9,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ এবং তার সাথে আরো 5,000 কোটি টাকার প্যাকেজ রয়েছে, এগুলোরও যদি বিতরণ ঠিকমতো হয় তাহলেও কিন্তু মানুষ ঋণ নিয়ে এই ধরনের কৃষিকাজে যেতে পারবে। আবার বিদেশ ফেরতদের জন্য সরকার আলাদা করে 3,000 কোটি টাকার একটি প্যাকেজ রেখেছেন, সেটিও যদি এই মুহূর্তে ব্যবহার করতে পারেন তারা, তাহলে তারাও কিন্তু এই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন। এটা হলো 2, 3। আমি এর সঙ্গে আরেকটি যেটি জড়িত করতে চাই সেটি হলো যে সরকারের পক্ষে পাবলিক যে ওয়ার্কস, যে সরকারের যে বিনিয়োগ যেগুলো চলছে, সেই কাজের মাধ্যমেও কিন্তু প্রচুর কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। সরকার বাজেটে বলেছেন যে এবছর প্রায় 12 কোটি কর্মঘন্টার কাজের সুযোগ সৃষ্টি হবে বিভিন্ন ধরনের স্থানীয় সরকার পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে। আমরা মনে করি যে গ্রামীণ অবকাঠামো পুনর্নির্মাণ, বিশেষ করে বন্যার পরে এখন যেহেতু প্রচুর অবকাঠামো ক্ষতি হয়েছে, এগুলোর উন্নয়নের জন্য যদি গ্রামীণ অঞ্চলে বিনিয়োগ করে সেখানে যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, রোড, ব্রিজ, কালভার্ট যেগুলো নষ্ট হয়েছে সেগুলোর বিনিয়োগ করে যদি সেখানে কাজের সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে গ্রামাঞ্চলেও কিন্তু এর মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। আরেকটি জায়গায় কাজের সুযোগ সরকার চিন্তা করতে পারেন, সেটি হলো যে সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার রয়েছে নির্বাচনে, সেটি হচ্ছে আমার গ্রাম আমার শহর, একটি নতুন অঙ্গীকার নিয়েছিলেন সরকার। সেটির আলোকে যদি গ্রামাঞ্চল বা স্থানীয় পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যদি স্থানীয় অবকাঠামো শহরাঞ্চলের মতো উন্নীত করার জন্য যদি বিনিয়োগ করা হয়, যেমন যে সোয়ারেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, এগুলো উন্নয়নের জন্য যদি বিনিয়োগ করা হয়, তাহলে সেখানেও কিন্তু প্রচুর কাজের সুযোগ সৃষ্টি হতে পারে, যেখানে কিন্তু এই যে যারা এই মুহূর্তে কাজ ছাড়া রয়েছেন তারা কিন্তু অনেকটা সেখানে কাজে নিয়োজিত হবার সুযোগ পাবেন। সুতরাং এ ধরনের ইনোভেটিভ ওয়েতে আমাদের কাজের সুযোগ দেখার প্রয়োজন রয়েছে। আরেকটি ছোট্ট জিনিস বলে শেষ করছি, সেটি হলো যে কিন্তু এই ধরনের কাজগুলোতে যারা জড়িত হতে চান তারা মূলত আসলে স্বল্প শিক্ষিত বা মাঝারি আকারে শিক্ষিত যারা, তারা এখানে জড়িত হতে পারেন। কিন্তু আমরা জানি প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার সৃষ্টি হয়েছেন, যারা কিনা ম্যানেজারিয়াল পোস্টে ছিলেন বিভিন্ন জায়গায়, সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করেছেন, তারা কিন্তু এই মুহূর্তে কাজ ছাড়া রয়েছেন। আমাদের কাছে মনে হয় যে বেসরকারি পর্যায়ে সরকারের উচিত হবে উৎসাহ দেওয়া, যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে তাদের কর্মকর্তা কর্মচারীদের যেন ছাঁটাই না করে ন্যূনতম যতটুকু আয় দিয়ে, ন্যূনতম যতটুকু কর্ম নিরাপত্তা দিয়ে তাদের যাতে কাজে নিশ্চিত রাখা যায়, এটা যদি 30%, 40%ও যদি ওয়েজ দিয়ে তাদের কাজের জন্য যদি রাখা যায়, তাহলে সেটিও দিয়েও কিন্তু এরা এই সময়কালটি কাটিয়ে দিতে পারবেন। এই যে একটি ক্রান্তিকাল যাচ্ছে, তারপরে হয়তো ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম আবার স্বাভাবিক গতিতে ফিরে আসলে তখন বেসরকারি খাতেই তারা পুনরায় নিয়োজিত হবার সুযোগ পাবেন। ধন্যবাদ স্যার। আমি আপনার কথার সাথে মিল রেখে আমি একটু আহসান এইচ মনসুর স্যারের কাছে জানতে চাচ্ছি। স্যার, গোলাম মোয়াজ্জেম স্যার তো বলেছে যে আমার কৃষি ক্ষেত্রে আমার কৃষি খাতকে আমাকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমার বিগত বছরগুলোতে যেটা দেখা যাচ্ছে যে কৃষি ক্ষেত্রে জিডিপিতে কৃষি খাতের অবদানটা গ্র্যাজুয়ালি কমতেছে এবং শিল্প খাতের অবদানটা আমার গ্র্যাজুয়ালি বাড়তেছে। এবং আপনি ভালোভাবে জানেন যে আমার স্বাধীনতার পরে কিন্তু কৃষিটাই আমাকে ব্যাকআপ দিছে, যেরকম পাট শিল্প আমাকে ব্যাকআপ দিছে এবং আদার্স অনেক 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 সেক্টর আমাকে ব্যাকআপ দিয়েছে। কিন্তু এই সমস্ত শিল্পগুলোকে আমরা
আস্তে আস্তে কেন আমরা এটা গুরুত্ব দিচ্ছি না, এবং কেন আমরা শিল্প খাতের প্রতি আমরা এতটা ঝুঁকে গেছি? কারণ আমার তো বাংলাদেশের তো কৃষি প্রধান দেশ ছিল এবং নদীমাতৃক দেশ ছিল, এখানকার মাটিতে আমি যেটাই আমি বুনতে পারি যে বীজটা, সেখান থেকে তো আমার ফসল উৎপাদন হয়। এই সুযোগটা পৃথিবীর আর কোনো দেশে নাই। হ্যাঁ স্যার, একটু বলবেন কি কেন এই জিডিপিটা কেন কমতেছে, এবং এই জিডিপিটা কি আমাদের কি শিল্প খাতের থেকে কি কৃষি খাতটা কি আমরা কেন এত এ দৃষ্টিতে দেখতেছি এখন, সেটা প্লিজ স্যার কাইন্ডলি। না দেখুন, এটা এটা কিন্তু আমরা কৃষিকে কিন্তু বিমাতা সুলভ কোনো আচরণ করছি না, সরকারও করছে না। কৃষি স্বাভাবিকভাবেই তাদের আপেক্ষিক অবস্থান হারিয়ে ফেলবে। আমাদের যতই উন্নতি হবে, আমাদের অর্থনীতি যতই বিকশিত হবে, কৃষির পরিমাণ কমবে না, ফিজিক্যালি কমবে না, কিন্তু কৃষির রিলেটিভ পজিশনটা কমে যাবে। আমি একটু বলি, স্বাধীনতার সময় কৃষির যে অবস্থান ছিল 40% উপরে, সেটা এখন কমে এটা 13% একটু উপরে আছে এবছর। আগামীতে এটা আরো কমে যাবে। এর মধ্যে যদি আমরা ক্রপ সেক্টরকে দেখি, ক্রপ সেক্টরের পরিমাণ হচ্ছে এখন 9%। এটা আরো কমে যাবে আগামীতে। তার মানে এই নয় যে আমরা ক্রপ কম প্রডিউস করছি। আমরা স্বাধীনতার সময় আমরা 13 থেকে 14 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করতাম, এখন আমরা 34 থেকে 35 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করি। আমরা 3 গুণ উৎপাদন করছি, কিন্তু তারপরেও আমাদের কৃষির আপেক্ষিক মান অবস্থান কমে যাবে, এবং সেটাই স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম রপ্তানিকারক দেশ কৃষি পণ্যে, কিন্তু তাদের সংখ্যক লোক 2% অফ দ্য পপুলেশন কৃষির উপর নির্ভরশীল, এবং এই 2%ই 100% লোককে খাওয়াচ্ছে, এবং পৃথিবীর অন্যান্য দেশেও তাদের পণ্য রপ্তানি করছে। এটা হচ্ছে এফিসিয়েন্সির ব্যাপার। আমরা যত কৃষিকে লোক কমিয়ে কৃষির উৎপাদনশীলতা বাড়াতে পারবো, ততই কৃষিতে শ্রমিকের বেতন বাড়বে, কৃষকের আয় বাড়বে। কাজেই এটাকে নিয়ে আমাদের চিন্তার কারণ নেই। আমরা যেটা করতে চাই যে আমাদের কর্মসৃষ্টিটা করতে হবে সার্ভিস সেক্টরে, কর্মসৃষ্টি করতে হবে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। সেই জায়গাটাতে আমরা আমাদের কনস্ট্রাকশন সেক্টর আছে, বিশাল কনস্ট্রাকশন সেক্টর, সেখানে কর্মসংস্থান করতে হবে। আমাদের বিশাল বিনোদন সেক্টর আছে, সেখানে কর্মসংস্থান করতে হবে। যোগাযোগ খাতে কর্মসংস্থান করতে হবে, এই ম্যানুফ্যাকচারিং এ করতে হবে, সেগুলোতে করতেই হবে। এই জায়গাটাতেই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে নিয়ে আসতে হবে। কৃষি কিন্তু আমাদেরকে সাপোর্ট দেবে, আমাদের খাদ্যে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ করে রাখবে আগামীতে ইনশাল্লাহ, সেটা নিয়ে কোনো সম্পর্ক, এবং আমরা রপ্তানিও করতে পারবো আগামীতে যদি কৃষিকে আমরা আরো ভালো করে গড়ে তুলতে পারি। এবং কৃষি মানে শুধু ধান পাট নয়, কৃষি হচ্ছে এখন কৃষির 6%, 5% হচ্ছে হাঁস মুরগি, পশুপালন এবং ডেয়ারি প্রোডাক্টস ইত্যাদি, মাছ, ফিশারিজ, এগুলো হচ্ছে কৃষির 5%। আগামীতে কিন্তু দেখা যাবে এই 5%ই হয়তো 50% অফ এগ্রিকালচার হয়ে যাবে, ক্রপ সেক্টরটা আরো কমে যাবে। তো এই প্রক্রিয়াকে নিয়ে আমাদের কিছু বলার নাই, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, এটা একটা পজিটিভ প্রক্রিয়া, এটা চলতে স্যার থাকে। আপনার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম, আমাদের যে সাবসিডি দেওয়া হয় সেই আনইউটিলাইজ সাবসিডিটাকে আমরা কেন ইউটিলাইজেশন করি না বিগত বছরগুলোতে, যেটা দেখা গেছে। তা মানে আমরা কি এতই কৃষি সেক্টরে কি আমরা এতই অ্যাডভান্স হয়ে গেছি যে আমার আনইউটিলাইজ যে সাবসিডির যে পরিমাণটা কেন আমি এটা আবার রাখবো, সেটা কি আমি যান্ত্রিকরণ বা মেকানিজম এগুলো স্যার একটু আমি ঠিক জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে যে কৃষিতে আমরা প্রায় 9,000 কোটি টাকার উপর ভর্তুকি দেওয়া হচ্ছে সরকার থেকে, এবং এই ভর্তুকিটা দেওয়া হচ্ছে প্রধানত সারে, বীজে এবং কিছু পাওয়ারে। তো এই প্রক্রিয়াটা সঠিক এবং এটা চলতে থাকবে। এটার সাথে সরকার আরো একটা জিনিস অ্যাড করেছে, আমি সরকারের অনেক বিষয়ে সমালোচনা করি কিন্তু এটাকেও সমর্থন করি, যে এই সাবসিডিগুলোর রাইট সাবসিডি, এবং এটার সাথে আরেকটা করছে যে মেকানাইজেশন করার জন্য তারা সাবসিডি দিচ্ছে, যেটা কিন্তু খুব কাজে লেগেছে আমাদের হাওর এরিয়াতে। এই বছর যে আমরা খুব তাড়াতাড়ি ধান কাটতে পেরেছি এই শ্রম সংকটের মাঝখানে, সেটা কিন্তু মেকানাইজেশন হওয়ার ফলে। আমি মনে করি যে কৃষিকে আমরা আরো মেকানাইজ করব। কৃষি অলরেডি মেকানাইজড হয়ে গেছে, এখন আর হাল বলদ দিয়ে আর লাঙ্গল দিয়ে আমরা চাষ করি না, আমরা পাওয়ার টিলার দিয়ে সবাই চাষ করছি। আমরা হারভেস্টার ব্যবহার করা শুরু করে দিয়েছি, আগামীতে এটা আরো বাড়বে। আমরা ট্রান্সপ্ল্যান্টার ব্যবহার করব আগামীতে। এইভাবেই তো আমরা কৃষিতে প্রোডাক্টিভিটি বাড়াবো, কৃষকের আয় বাড়িয়ে ফেলবো এই ট্রান্সফরমেশন গুলোর মাধ্যমে। এবং কৃষির সাথে সম্পৃক্ত যে গ্রামীণ অর্থনীতি, সেটা কিন্তু কৃষির চাইতে অনেক বড়। কাজে আমাদেরকে বুঝতে হবে যে গ্রামীণ অর্থনীতি এবং কৃষি অর্থনীতি দুটো কিন্তু সম্পূরক, পরিপূরক, কিন্তু একটা কিন্তু আরেকটা চাইতে বড়। গ্রামীণ অর্থনীতি অনেক বড় কৃষি অর্থনীতির চাইতে।
ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি রাশিদুল ইসলামের কাছে একটু জানতে চাচ্ছি যে স্যার আপনি তো দীর্ঘদিন ধরে 2 দশকের কাছাকাছি মানে রিপোর্টিং এ আছেন এবং ভালো একটা প্রতিষ্ঠানে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা। ট্যাক্স ম্যানেজমেন্টের বিষয়ে আমি আরেকটু কথা বলতে চাই যে আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশগুলোর থেকেও কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে আছি। তাহলে সরকার কিন্তু একটা চেষ্টা করেছিল 1 বছর আগে ট্যাক্স ডিটেকটিভ নিয়োগ করার জন্য বিভিন্ন দূতাবাসগুলোতে। তো ট্যাক্স ডিটেকটিভ নিয়োগের মাধ্যম দিয়ে টাকাগুলো ফিরিয়ে আনা যায় কিনা, তারপরেও পরে দেখলাম যে এটা আর অগ্রগতি হয় নাই। তো আপনি কি মনে করেন যে ট্যাক্স ডিটেকটিভের মাধ্যম দিয়ে কি আমরা বিদেশি মিশনগুলোকে ট্যাক্স ডিটেকটিভ নিয়োগ করার ফলে কি আমরা সেটা টাকা ফিরিয়ে আনা সম্ভব কিনা, সেটা বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। না, এটা হচ্ছে আমার থেকে হাসান এস মনসুর সাহেব, উনি ভালো বলতে পারবেন। উনি একটা কথা বলছিলেন যে আসলে এই বিষয়গুলোতে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার থাকে। এখানে আপনি ডিটেকটিভ করলেন না কি করলেন এটা বিষয় না, আপনাকে এসব বিষয়ে বোল্ডলি মানে আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে এটা করতে চাই, এর বাইরে এটা সম্ভব না। হ্যাঁ, স্যার ভালো বলতে পারবেন। তবে আমি মোয়াজ্জেম ভাই যেটা বলছিলেন এটা একটু আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আমাদের যে ইকোনমি যে করোনার জন্য যে আমরা যে শাটডাউনের মধ্যে চলে গিয়েছিলাম সেখান থেকে রিকভারি করার জন্য উনি যেটা বলছিলেন রাইটলি, সাথে সাথে আমার একটা মনে ভয়ের জায়গা আছে যে আমাদের যে প্রবাসে যেসব শ্রমিকরা আছে, আমার প্রবাসীরা যদি ফেরত আসতে পারে এরকম আমরা শুনছি, এই জায়গাটাতে তারা যাতে ফেরত না আসে, এই জায়গাতে আমাদের কিন্তু একটা কূটনৈতিক জোর তৎপরতা চালাতে হবে যাতে বিদেশে যেসব শ্রমিকরা আছেন, শ্রমিক ভাইরা তারা যদি ফেরত না আসে। তারা আবার ফেরত আসলে যদি ম্যাসিভ আকারে আসে সেটা কিন্তু আমাদের জন্য খুব হবে। আরেকটা বিষয় যেমন মজ্জম ভাই বলছিলেন যে এগ্রিকালচারের কথা, সাথে সাথে আমি কিন্তু বলবো যে আপনি জানেন আপনার এলাকা হচ্ছে আমপান যে এরিয়াতে হয়েছে, আমাদের বাড়ি ওই এরিয়াতে। আমপানে কিন্তু আমাদের সাতক্ষীরা, খুলনা ওই অঞ্চলের কৃষকরা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার এখন যে বন্যা হচ্ছে, বন্যাতে কিন্তু হিউজ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। এইটাকেও কিন্তু মানে দারুণভাবে যদি ম্যানেজমেন্ট না করা যায় তাহলে কিন্তু আমাদের যে এগ্রিকালচারের যেটা বলছি সেটা কিন্তু আমরা ওইভাবে কিন্তু এই যে আগামীতে কিন্তু একেবারে কিন্তু ধানের একটা মৌসুম আসছে, সেখানে সেটাকে কিভাবে, বিশেষ করে যেসব জায়গায় বন্যা হয়েছে এখানে কৃষকরা কিভাবে ধানটা লাগাতে পারে, এগুলোতে কিন্তু এখন আমাদের সিরিয়াসলি নজর দিতে হবে। নাহলে কিন্তু আমরা এই যে কোভিড বলেন, বন্যা বলেন, এটাকে কিন্তু এই ম্যানেজমেন্টটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারবো না। জি, ধন্যবাদ। আমি একটু আহসান এস মনসুর স্যারকে জানতে চাচ্ছি, স্যার আমাদের তো এখন যেটা এই বাজেটে 6% কাছাকাছি আমার বাজেট ডেফিসিট হয়েছে। তো ট্যাক্স জিডিপি রেশিও তো আমার অনেক কম পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়। তাহলে কি আমরা কি কি তারপরে কর্পোরেট ট্যাক্সও কিন্তু আমরা এবার মনে হয় আমাদের কমানো হয়েছে। তা আপনার কি মতামত যে কর্পোরেট ট্যাক্স কমানোর এদিকে একদিকে কমাচ্ছি, আবার একদিকে আমরা রেভিনিউর জন্য আমরা মানে টার্গেটও সেট করতেছি, সবকিছু মিলায় মানে কর্পোরেট ট্যাক্স ইউরোপিয়ান কান্ট্রিতে কিছু কান্ট্রিতে কর্পোরেট ট্যাক্স অনেক কম আমাদের থেকে। তাহলে আমরা কি কর্পোরেট ট্যাক্স কমায় কি আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো কিনা, এবং আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটাকে আমরা সামনে মানে বাড়ানোর জন্য পার্শ্ববর্তী দেশগুলোর সমপর্যায়ে যাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত এখন স্যার এই মুহূর্তে? স্যার আপনি তো অনেকদিন ধরে কাজ করেছেন ট্যাক্স ম্যানেজমেন্টের বিষয়গুলোতে। দেখুন, আমরা আজকে আমাদেরকে যে অবস্থায় নিয়ে গেছি সেটার জন্য আমরাই দায়ী। আমরা এই খাতে কোনো সংস্কার করি নাই গত 10-15 বছরে, বড় রকমের কোনো সংস্কার হয় নাই, এবং সেটারই ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার যাই বলুক, সরকারের তথ্যই বলছে যে যখন 2010 সালে ট্যাক্স টু জিডিপি রেশিও ছিল 11-12% মতো, গত বছর এটা 8.6% নেমেছে, এবছর এটা 7 ঘরের বা 8 আর 7 কোনো একটা জায়গায় থাকবে, 8 নিচের দিকে বা 7 উপরের দিকে থাকবে, এবং 2020-21 এটা আরো কমে যাবে। এটাই হচ্ছে আমাদের মানে আশঙ্কা শুধু না, এটা বাস্তবসম্মত আশঙ্কা। এবং এই প্রেক্ষাপটে তখন প্রশ্ন উঠে যে সরকার কিভাবে তার ব্যয় নির্বাহ করবে। চলতি অর্থবছরে যেটা শুরু হলো, এখানে পুরো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ধার করা টাকা দিয়েই হচ্ছে, সেই সাথে আরো কিছু সরকারের যে নিত্য নৈমিত্তিক যে ব্যয়গুলো সেগুলো ধার করে টাকা দিয়ে হচ্ছে। কেন আমি বলছি সেটা? সরকার বলছেন যে 85,000 কোটি টাকা তারা ব্যাংকিং খাত থেকে দেবে, আরো 85,000 কোটি টাকা তারা বাইরের থেকে নেবেন, আরো 85,000 কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি যে শর্টফল হবে রেভিনিউতে। তাহলে 3টা 85 যদি আমি অ্যাড করি, এটা হয়ে যাচ্ছে কত? একটা বিশাল একটা সংখ্যা, যে সংখ্যাটা অকল্পনীয় যে কিভাবে এটাকে সরকার এইভাবে এই বছর ব্যালেন্স করবে।
সত্যিকারের অর্থে এবছরের এডিপির বাস্তবায়ন, এবছরের অনেক কিছুর বাস্তবায়ন সরকার করতে পারবে না যদি তারা এই ডেফিসিট টার্গেট 6% রাখে। কারণ 6% এটা থাকবে না, এটা হয়তো 8, 9, 10% চলে যাবে আলটিমেটলি। সেটা যেতে পারে, এক বছরের জন্য যেতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আগামী বছর আমরা কি করব, তারপরের বছর কি করব? কাজে সংস্কার কার্যক্রম আমাদেরকে হাতে দিতে হবে এই রেভিনিউ রাজস্ব আহরণের ক্ষেত্রে। এটা বিশাল কার্যক্রম। এই পর্যায়ে আমি শুধু এটুকুই বলবো যে সরকারের উচিত হবে অবিলম্বে একটা ট্যাক্স কমিশন গঠন করুন। ট্যাক্স কমিশন গঠন করে সেটার মাধ্যমে বাস্তবসম্মত মেজার্সগুলো নেওয়া হোক, আন্তর্জাতিক মানসম্পন্ন মেজার্সগুলো নেওয়া হোক, অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানো হোক। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা হয়তো আমাদের এই 7-8% থেকে 15-16% আমরা নিয়ে যেতে পারবো। তারপরেও আমরা ভারতের চাইতে কম থাকবো, নেপালের চাইতে কম থাকবো, বা তার পরবর্তী 5 বছরে হয়তো আমরা আমাদেরকে 20-21% নিতে পারবো। কিন্তু আমরা যদি কিছু না করি, মনে করি যে ওই ট্যাক্স ইন্সপেক্টর দিয়ে বা এখানে গুপ্তচর বসিয়ে আমরা রেভিনিউ খাতকে ঠিক করে ফেলবো, এটা কিন্তু কল্পনা প্রসূত, সুদূর প্রসারিত, এটা বাস্তবসম্মত হতে পারে না। কঠিন সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। জাস্ট স্ট্যাটাস কো কোনোদিন এই দেশ এবং এই সরকারকে সার্ভ করবে না আগামীতে, এটা আমাদের বুঝতে হবে। স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে, সেটা হচ্ছে যে আমাদের রিসেন্ট দাতা সংস্থার কাছ থেকে আমাদের $4.5 বিলিয়ন আমাদের লোনের জন্য একটা লোনের জন্য প্রস্তাবনা করা হয়েছে। সেটা হচ্ছে বাজেট ডেফিসিট ফিল আপ করার জন্য। আবার এদিকে ব্যাংকের কাছ থেকে বরোইং নেওয়া হচ্ছে। সবকিছু মিলায় এখন কি এই মুহূর্তে আমার যে ডেট জিডিপি রেশিও, সেই আমার ইকোনমির কনটেক্সটে কি আমি ডেট জিডিপি রেশিও যে আমার 35%-এর কাছাকাছি হয়তো আছে, 30-35%, তাহলে কি ডেট জিডিপি রেশিও যদি আমার 50%-এর কাছাকাছি চলে যায়, তাহলে কি আমার রিস্কটা কোথায়, আমার চ্যালেঞ্জটা কোথায় স্যার এখন? কারণ আমার তো এখন আমার রেভিনিউ কালেকশন আমার ওইভাবে হচ্ছে না, তাহলে আমার দাতা সংস্থাদের কাছ থেকে আমার লোন নিয়ে এটা আমার ফিল আপ করতে হচ্ছে, আবার ব্যাংকের কাছ থেকে আমি এত বরোইং নিতে পারতেছি না। তাহলে স্যার আমার চ্যালেঞ্জটা কোথায় স্যার, আমার যদি ডেট জিডিপি রেশিওটা যদি বেড়ে যায়, এবং কিভাবে এটা আমি ডেট জিডিপি রেশিও আমরা ম্যানেজ করতে পেরেছি অতীতে খুব ভালোভাবে, এবং মূল কারণ ছিল যে আমরা ডেফিসিটটাকে মোটামুটি 5% বা 3%, 3 থেকে 5-এর মধ্যে আমরা রাখতে পেরেছি জাতীয় আয়ের। আমাদের যে ঘাটতিটা ছিল সেটার কারণেই কিন্তু ডেট জিডিপি রেশিও আমাদের কমে এসেছিল। কিন্তু আমাদের যেখানে ফেলিওরটা হচ্ছে, আমাদের ডেট জিডিপি রেশিও 35% হতে পারে, কিন্তু আমাদের ডেট সার্ভিস, আমাদের বাজেটের কত অংশ, আমাদের রেভিনিউয়ের কত অংশ, সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমি স্বস্তিতে থাকতে পারবো না। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও হচ্ছে 8% বা 8.6%। আমেরিকাতে ট্যাক্স টু জিডিপি রেশিও হচ্ছে 32, 33, 34%। তাহলে আমাদের 4 গুণ। তাহলে তারা তো আমাদের তুলনামূলকভাবে ধরলে পরে তাদের ডেট জিডিপি রেশিও হতে পারে আমাদের 4 গুণ, অর্থাৎ 140%। তারা তো 140% নাই। কাজে আমরা খুব যে স্বস্তিতে আছি তা নয়, আমাদের কিন্তু ব্যাপক অর্থ ডেট সার্ভিসিং এ চলে যাচ্ছে, এবং সেই ব্যাপারে আমাদেরকে এখন থেকেই সাবধান হতে হবে। আমাদের রেভিনিউ টু জিডিপি রেশিও যেহেতু কম, সেহেতু আমাদের ইন্টারেস্ট পেমেন্টস টু জিডিপি রেশিওটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। আমাদের সক্ষমতা না, জিডিপি কে দিয়ে যদি আমরা ডেটকে মেজার করি, আমরা কিন্তু এটাকে ভুল করব, কারণ আমাদের জিডিপি আমাদের রেভিনিউতে ট্রান্সলেটেড হচ্ছে না। আলটিমেটলি আমার ডেট সার্ভিস করতে হবে, আমার ক্যাপাসিটি টু পে হচ্ছে আমার রেভিনিউ টু জিডিপি রেশিও। আমার রেভিনিউ টু জিডিপি রেশিও যদি না থাকে, তাহলে আমি ওই জিডিপি ডেট টু জিডিপি রেশিও ক্যালকুলেট করে আমাকে প্রতারিত করব। আসলে কিন্তু এটা আমার জন্য রেলিভেন্ট ইন্ডিকেটর হবে না। অন্যান্য দেশের জন্য এটা হচ্ছে, কারণ তারা তো হাই প্রপোর্শনে ট্যাক্স কালেক্ট করছে, আমি তো হাই প্রপোর্শনে ট্যাক্স কালেক্ট করছি না। কাজে তাদের সাথে আমাকে তুলনা করলে পরে এটা আমি বলবো যে একটা অনুচিত এক ধরনের তুলনা হবে, আর নট কম্পারেবল অ্যাকচুয়ালি। আমাদেরকে সেই দেশের সাথে তুলনা করতে হবে তাদের ক্যাপাসিটি টু পে অনুযায়ী। তা আমেরিকার ক্যাপাসিটি টু পে 32% হলে পরে তাদের ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে 0%। এখন 10 ইয়ার বন্ডে তারা এখন দিচ্ছে 0.3%, আর আমরা দিচ্ছি সঞ্চয়পত্রে 12%। এগুলো তো ফ্যাক্টরিং করতে হবে। কাজে আমেরিকার ডেট টু জিডিপি রেশিও 110% হচ্ছে এই বর্তমান যেসব প্যাকেজিং ঘোষণা করা হচ্ছে এটার কারণে। কিন্তু তারপরেও তাদের যে ট্যাক্সের বার্ডেনটা, ডেটের যে বার্ডেনটা, সেটা কিন্তু আমাদের চাইতে অনেক কম। এটা বুঝতে হবে। তারা 0.3% করে দিচ্ছে তাদের ডেটের ইন্টারেস্ট পেমেন্ট। তারা
33% জাতীয় রাজস্ব কালেক্ট করছে, কাজে তারা তো ডেট রেশিও হাই হইতেই পারে তাদের জন্য, সেটা তারা ম্যানেজ করতে পারবে। আমরা কি করে করব আগামীতে যখন আমাদের 50% হয়ে যাবে? এটা নিয়ে এখনই ভাবতে হবে, পরে ভাবলে কিন্তু চলবে না, তখন কিন্তু ইট উইল বি টু লেট, তখন আমরা পাকিস্তানের অবস্থা চলে যেতে পারি। তবে একটা জিনিস আমি বলবো যে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণটা এখনো খুব সহনীয় আছে, এখনো বিদেশিরা আমাদেরকে খুব সহজ শর্তে ঋণ দিচ্ছে, খুব দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে, এবং আমাদের প্রোডাক্টিভ খাতগুলোতে তারা সাহায্য করছে। এই খাতের উপর যদি আমাদের নির্ভরশীলতা কিছুটা বাড়েও আমাদের জন্য খারাপ হবে না, কারণ আমাদের ফরেন ডেট টু জিডিপি রেশিও খুব কম, ফরেন ডেট সার্ভিস টু জিডিপি রেশিও খুব কম, এবং ফরেন ডেট সার্ভিস টু রেভিনিউ রেশিও খুব কম। এই জায়গাটাতে আমরা কিন্তু মনোনিবেশ করতে পারি। জি, ধন্যবাদ স্যার। আমি একটু গোলাম মোয়াজ্জেম স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার এখন এফডিআই এর যে আমার অর্থনীতিতে এখন এফডিআই এর প্রয়োজন আছে, এবং সেটা এখন আমার কম্পিটিশন করতে হচ্ছে ভিয়েতনামের সাথে, কারণ চায়না থেকে কিছু ইন্ডাস্ট্রি রিলোকেট হয়েছে, ভিয়েতনাম হয়তো এই সুবিধাটা নিয়েছে, কিন্তু বাংলাদেশ সেখানে হয়তো আমরা নিতে পারছি, কিন্তু আমাদের আর কি কি করলে, আর কি কি স্টেপ যদি নিলে যে আমরা ফরেন ফার্মগুলো এখানে আমরা লোকেট করতে পারবো, এবং আমাদের যে ইকোনমিক জোনটা হচ্ছে সেই ইকোনমিক জোনটা আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা বিষয় থেকে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এক্সপোর্ট আর্নিংসও বেড়ে যাবে। সুতরাং আমি চাচ্ছি যে এফডিআই এর ক্ষেত্রে আমার, কারণ সাউথ এশিয়ার ভিতরে হয়তো বাংলাদেশ এফডিআই তে এতটা বেশি অ্যাডভান্স এখনো পর্যন্ত হতে পারে নাই বিভিন্ন প্রবলেমের কারণে। তা কি কোন কোন অবস্টাকেল গুলো আমরা এখন ফেস করতেছি, এবং এই অবস্টাকেল গুলো আমরা কিভাবে এটা সমাধান করলে আমরা এটা পেতে পারি, বেশি এফডিআই ইনফ্লো হবে? স্যার আমি আসলে আপনার এফডিআই সংক্রান্ত প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি এই ট্যাক্স কালেকশন নিয়ে আপনার একটা প্রশ্ন ছিল যে কর্পোরেট ট্যাক্স কর হার কমিয়ে আমরা কতটুকু উপকার পাচ্ছি। আমরা কিন্তু সরকার কিন্তু ধাপে ধাপে কয়েকবারই কর্পোরেট কর হার কমিয়েছেন, কিন্তু আদতে আপাতভাবে যেটি মনে হয় যে তার ফলে যে খুব বেশি এর ফলে ব্যবসা বিনিয়োগ বেড়েছে, বিনিয়োগের ক্ষেত্রে একটা স্থবিরতার বিষয়টা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, যে খুব বেশি বেসরকারি বিনিয়োগ যে প্রত্যাশিত মাত্রায় বিনিয়োগ জিডিপি রেশিও সেভাবে আমরা কিন্তু বাড়তে দেখছি না, এবং তার মানে হচ্ছে যে আসলে আমরা কর্পোরেট কর হার কমিয়ে দিয়ে যে আমরা সুবিধা করতে পেরেছি, বিনিয়োগকে আকৃষ্ট করতে পেরেছি তা কিন্তু না। এর একটা বড় কারণ আমার কাছে মনে হয় যে কর্পোরেট কর হার কমিয়ে দেওয়ার মাধ্যমে যে প্রণোদনা সৃষ্টি হওয়ার কথা সেটি হয় না, এবং এর একটা বড় সমস্যা হচ্ছে যে প্রচুর পরিমাণে আসলে আমাদের এখানে কর ফাঁকি দেওয়া হয়, এবং সে কারণেই কর হার কমিয়ে দিয়ে যে একটা প্রণোদিত ভাবে বেশি পরিমাণে তার ইনকাম বাড়বে এবং সেটি যে তিনি ইনভেস্টমেন্টে কনভার্ট করবেন সেটিতে অনেক সময় খুব বেশি উৎসাহ তিনি এটি বোধ করেন না, ফলে কর হার কমিয়ে দেওয়ার সুবিধা কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু দেখছি না। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা কর্পোরেট কর হার কালেকশনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ট্রান্সপারেন্সি ইনশিওর করতে পারছি, পার্টিকুলারলি আমার এখানে বলার বিষয় হচ্ছে যে অডিট সিস্টেম যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপারেন্ট করতে পারছি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম যতক্ষণ পর্যন্ত না আমরা ট্রান্সপারেন্ট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কর হার কমিয়ে দিয়ে তার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করা, সেদিকে কিন্তু আমরা খুব বেশি তাদেরকে আকৃষ্ট করতে পারবো না। সুতরাং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম আমাদের এখানে স্ট্রেংথেন করতে হবে। প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল ফ্ল রয়েছে, ট্যাক্স ডাইভার্সনের প্রবণতা রয়েছে, টাকা পাচারের ঘটনা রয়েছে, সেগুলো আমাদের বড় করা দরকার। এবং এই কথাটি এ কারণেই বললাম, বিদেশি বিনিয়োগকারীদের একটা বড় অভিযোগ হচ্ছে দেশীয় বিনিয়োগকারীদের এই কর ফাঁকির প্রবণতা, এবং তারা বলে থাকে যে তারা বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে বিনিয়োগ করলে তাদের যে পরিমাণ কর দিতে হয়, কেননা তারা তাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ডে কমপ্লায়েন্স মেনটেন করে তারা কর দেন তাদের দেশে, কিন্তু বাংলাদেশে সেই তুলনায় সেটি ঠিক মতো মেনটেন করা হয় না, ফলে তারা অনেক অসম প্রতিযোগিতার একটা কম্পিটিটিভ প্র্যাকটিসের মধ্যে পড়ে যান দেশীয় বাজারে তারা যখন তাদের পণ্য বিক্রি করতে চান। সুতরাং তারা এই জায়গাটাতে তারা কর কাঠামোর ক্ষেত্রে একটা স্বচ্ছতার কথা তারা বলে থাকেন। সুতরাং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলেও আমাদের এখানে কিন্তু কর কাঠামোতে স্বচ্ছতা আনা এবং দেশীয় বিনিয়োগকারীরা যাতে সুস্থভাবে সঠিকভাবে কর দেন সেটি নিশ্চিত করাটি কিন্তু প্রথম দরকার হবে। দ্বিতীয় যেটি দরকার হবে এখানে সেটি হলো যে আমরা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাচ্ছি ঠিকই, কিন্তু বিদেশি বিনিয়োগ করবার জন্য যে সহায়ক অবকাঠামো সেগুলো কিন্তু আমরা এখনো পূর্ণাঙ্গভাবে তাদের কাছে দিতে পারছি না। সরকার দীর্ঘদিন থেকে বলছেন স্পেশাল ইকোনমিক জোন অনেকগুলো তারা করেছেন, কিন্তু স্পেশাল ইকোনমিক জোন ফুল ফাংশনাল ইকোনমিক জোন কিন্তু সরকারি যেগুলো রয়েছে সেটি একটাও কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়নি এখনো।
যদিও বলা হচ্ছে 100টি করা হবে। দেখুন, বিনিয়োগকারীদের কাছে 100টা বড় কথা না, বিনিয়োগকারীদের কাছে একটা বড় স্পেশাল ইকোনমিক জোনও যদি প্রস্তুত হয়, সেটিকেও আমরা কিন্তু মডেল হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে সেটি আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু সেই জায়গাটিতে আমরা মিরেশ্বরাইটি অনেকটা এগিয়েছে, কিন্তু মিরেশ্বরের স্পেশাল ইকোনমিক জোনটি আমরা তাড়াতাড়ি শেষ দেখতে চাই, যাতে সমস্ত ধরনের অবকাঠামো সুবিধা সেখানে যেন থাকে। দ্বিতীয় যেটি তারা বলে থাকেন সেটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস, যেটি বিনিয়োগকারীদের জন্য একটা বড় দাবি। এই ওয়ান স্টপ সার্ভিসটি বিডআপ দীর্ঘদিন থেকে চাচ্ছেন করবেন, এবং সেটার ভিতরে 120টি বা 127টি সার্ভিস তাদের দেওয়ার কথা। এতদিন পর্যন্ত করবার পরেও মাত্র তারা 12টি কি 17টি মনে হয় সার্ভিস তারা আনতে পেরেছেন, কিন্তু সেগুলো কিন্তু মূল যে সমস্ত সার্ভিস সেগুলো না। এবং সেখানেও একটা রাজনৈতিক একটা টানাপোড়েন চলছে, অনৈতিক কিছু বিষয় চলছে, কেননা কোনো কোনো বিভাগ এটির মধ্যে আসতে চান না, তারা তাদের মতো আলাদা করে এই সার্ভিসগুলো দিতে চান। যদিও সরকারের ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট রয়েছে, সেইখানে তারা এখনো সার্ভিসগুলো পাচ্ছেন না। সুতরাং অভিযোগটি হচ্ছে যে আমরা এখন ওয়ান স্টপ সার্ভিস বলছি, বিনিয়োগকারীদের যখন আমরা বলছি যে তারা সমস্ত ধরনের সার্ভিস এক জায়গায় পাবেন, সেটি যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত না কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আমাদের উপর আস্থা রাখতে পারবেন না। আর সর্বশেষে যে কথাটি বলে শেষ করছি সেটি হলো যে, মনে রাখবেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করাটি কিন্তু একমাত্র লক্ষ্য না। তারা এই ধরনের স্পেশাল ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন কিন্তু পার্শ্ববর্তী অনেক দেশে আরো ভালো অবস্থায় তাদের জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। থাইল্যান্ডে আছে, মিয়ানমারে রয়েছে, মালয়েশিয়ায় রয়েছে, ইন্ডিয়াতে প্রভিন্সগুলোতে স্টেটগুলোতে রয়েছে। সুতরাং তার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি বাংলাদেশে আসবেন। সুতরাং বাংলাদেশ যদি প্রতিযোগিতামূলক সুবিধা না অফার করতে পারে, প্রতিযোগিতামূলক অবকাঠামো যদি তার বিদেশি বিনিয়োগকারীদের জন্য না অফার করতে পারে, তাহলে কিন্তু আমরা যতই বলি যে আমরা অনেক কিছু করছি, তারা কিন্তু কম্পারেটিভলি আমরা কিন্তু অন্যদের থেকে পিছিয়েই থাকবো। আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ কিন্তু সেইভাবে আকৃষ্ট করতে পারবো না। আমরা শেষ বলছি এভাবে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদেশি বিনিয়োগের একটা লক্ষ্য ছিল, সেটি হচ্ছে যে $9.5 বিলিয়ন 2020 সালে বিদেশি বিনিয়োগ উন্নীত হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন পর্যন্ত সেটা $3.5 বিলিয়ন উন্নীত করতে পারিনি। সুতরাং আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রস্তুতির ঘাটতি রয়েছে, যেটা আগামীতে আমাদের সংশোধনের প্রয়োজন হবে। জি, ধন্যবাদ স্যার। আমি একটু আহসান হাসিব মহসিন স্যার কাছে একটু শেষে জানতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে, স্যার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনি একটু সংক্ষিপ্তভাবে বলবেন কি আমাদের আর কি মানে আমাদের কোন দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করলে আমরা বিদেশি বিনিয়োগগুলো বেশি বেশি করে পেতে পারি? প্লিজ স্যার একটু সংক্ষেপে, স্যার সময় কম। গোলাম মোয়াজ্জেম সাহেব যেটা বলছেন সবই ঠিক, আমি এর সাথে একমত। আমি যেটা অ্যাড করব যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমরা যেটা একটা ধারণা নিয়ে বসে থাকি যে বিদেশিরা আসছে, তারা টাকা নিয়ে চলে যাবে, আমি সেখানে একটা ভাগ বসাবো। আমাদের কিন্তু অফিসিয়াল যেসব কার্যক্রম সেখানে কিন্তু এই ধরনের একটা নেতিবাচক মনোভাব কাজ করছে। তারা কিন্তু এখনো আমাদের বিভিন্ন ট্রেড অর্গানাইজেশনে কিন্তু বিদেশি বিনিয়োগকে সেইভাবে কিন্তু তারা মানে ওয়েলকাম করে না। সেই কারণে আমি বলবো যে আমাদের জাতি হিসাবে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করার প্রয়োজন আছে। তা না হলে আমরা কিন্তু বিদেশিদেরকে আমাদের এখানে ধরে রাখতে পারবো না। আমরা যেভাবে আমাদের অতীতে এবং অতি নিকট অতীতে আমাদের বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী, আমাদের যেমন কোরিয়ান ইপিজেড কে আমরা যেভাবে ট্রিট করেছি, আমরা গ্রামীণ ফোনকে আমরা তাদেরকে আমরা ডিনাই করেছি, আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনে যেতে দেই নাই, তাদেরকে ফোর্স করা হয়েছে টাকা সেটেল করতে। তো এই জিনিসগুলো কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে বুঝতে হবে যে তাদের আইনগত অধিকার আছে, তাদের লাভ তারা নিয়ে যেতে পারবে, যখন ইচ্ছা নিয়ে যেতে পারবে। তাদের আইনগত অধিকার আছে, কোনো ডিসপিউট হলে পরে সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে সেটেল করার অধিকার তাদের আছে, এগুলো তাদেরকে দিতে হবে। এবং ওয়ান স্টপ সার্ভিস তাদেরকে দিতে হবে, এটা তাদের একটা অধিকার হিসাবে দিতে হবে, সুযোগ হিসাবে নয়। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি একটু রাশিদুল ইসলামের কাছে শেষে জানতে চাচ্ছি যে আপনি তো ট্রেড এক্সপার্টদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ হয় বা রিপোর্টিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কথাবার্তা হয়, আপনার কি মতামত যে বিদেশি বিনিয়োগটা ওনারা কি ফেস অবস্টাকেলটা কি ফেস করতেছে এবং আমাদের সেই সমাধানটা কি হওয়া উচিত, এক কথায় প্লিজ? হ্যাঁ, দেখুন না, আমাদের দুইজন সম্মানিত আলোচক কিন্তু এই বিষয়ে দারুণভাবে বলেছেন। আমি শুধু বলবো যে আগে কিন্তু আমাদের একটা প্রবলেম ছিল যে একটা জমি পাওয়া বাংলাদেশে কিন্তু খুবই কঠিন কাজ। সেই জায়গাতে আমাদের এসিজেট হচ্ছে, যেখানে অন্তত জমিটা পাবে বিনিয়োগকারীরা। আর আপনি দেখুন যে একজন বিদেশি বিনিয়োগকারী
যখন বিনিয়োগ করেন অন্য একটা দেশে, তখন কিন্তু ইজ অফ ডুইং বিজনেস যে সূচক আছে সেখানে উনিও ওটা দেখেন। আমরা দেখেন এখনো পর্যন্ত আমাদের অবশ্যই ভালো করা উচিত। দর্শক, এই ছিল চ্যানেল এস এর সাপ্তাহিক আয়োজন ব্যাংকিং, ইকোনমি এন্ড কোভিড-19 অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন ডক্টর আহসান এস মনসুর স্যার, চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক এন্ড ইকোনমিস্ট। আরো সংযুক্ত ছিলেন এস এম রাশিদুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইআরএফ। আরো সংযুক্ত ছিলেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম স্যার, সিবিটি। ধন্যবাদ।